হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কোচিং চ্যানেল পেরোটো পাঠশালা। তো আজকের এই ভিডিওটিতে আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব, যেগুলো ইম্পর্টেন্ট ফেব্রুয়ারি 2024-এর। আর এগুলো ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের জেআরবিটি, টিপিএসসি, হাইকোর্ট, এসএসসি, রেলওয়ে এবং অন্যান্য গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে। তো সবাইকে অনুরোধ রাখবো এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিসকাস করবো। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, মানে কোনো নতুন কোনো নিযুক্তি কি কি আছে, ওগুলো নিয়ে আমরা এখন দেখব। তো প্রথম হচ্ছে যে নিউ চেয়ারম্যান অফ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। তো হলের নিউ চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? কোটা রবি। আর হলের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কবে এটা এস্টাবলিশ মানে বানানো হয়েছে? 1940-তে। আর এটার হেডকোয়ার্টার্স বেঙ্গালুরু। তো এইগুলো ইম্পর্টেন্ট। তারপর চিফ মিনিস্টার অফ মণিপুর, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ইউমনাম কেমচান্দ সিং। তো মণিপুর হ্যাজ বিন আন্ডার প্রেসিডেন্ট রুল সিন্স ফেব্রুয়ারি 2025। তো এতদিন অবধি, মানে ফেব্রুয়ারি 2026-এর আগে অবধি মণিপুর প্রেসিডেন্ট রুলে ছিল। ফর এডিশনাল চার্জ অফ দ্য নীতি আয়োগ এস সিইও, মানে এডিশনাল চার্জ এস দ্য সিইও অফ নীতি আয়োগ। তো নীতি আয়োগ সবাই জানো যে আমাদের দেশের প্ল্যানিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট রোল পার্ট করে নীতি আয়োগ। তো এখানে এডিশনাল চার্জ হিসাবে সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন নিধি চাবের। নিধি চাবের এটা এডিশনাল, উনি এডিশনাল সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন নীতি আয়োগের। তারপর হচ্ছে চেয়ারম্যান অফ গিফট সিটি। তো গিফট সিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন উদয় কোটাক, যিনি কোটাক মহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার। তো উনি বর্তমানে গিফট সিটি, যেটা গুজরাটে আছে, ওইখানে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তারপর ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার ইন নেদারল্যান্ড। তো নেদারল্যান্ডের সবচেয়ে ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার হচ্ছেন রব জেটেন। তারপর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তো বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার তারিক রহমান। এখন দেখবো অ্যাওয়ার্ডস এর ক্ষেত্রে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কি কি অ্যাওয়ার্ডস আছে। তো প্রথম যেটা হচ্ছে যে ফার্স্ট প্রাইজ এট দ্য স্বচ্ছতা পাকওয়াড়া অ্যাওয়ার্ডস 2025। তো স্বচ্ছতা পাকওয়াড়া অ্যাওয়ার্ডস, এটা এনভায়রনমেন্ট ক্লিনলিনেস, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস, ক্লিনলিনেসের জন্য স্বচ্ছতা পাকওয়াড়া অ্যাওয়ার্ডস দেওয়া হয়। তো এটা পেয়েছে প্যারাদ্বীপ পোর্ট অথরিটি। তো প্যারাদ্বীপ পোর্ট অথরিটি ফার্স্ট প্রাইজ পেয়েছে স্বচ্ছতা পাকওয়াড়া 2025-এর ইমার্জিং অ্যাজ ইন্ডিয়াস ক্লিনেস্ট মেজর পোর্ট। তো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পরিষ্কার বড় পোর্ট হিসাবে প্যারাদ্বীপ পোর্ট অথরিটি হয়েছে। তারপর বেস্ট এয়ারপোর্ট অফ দ্য ইয়ার 2026 অ্যাওয়ার্ড। তো সবচেয়ে ভালো এয়ারপোর্ট 2026 অ্যাওয়ার্ড পেয়েছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা উইংস ইন্ডিয়া 2026 যেটা একটা প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে দেওয়া হয়েছে। তারপর বেস্ট চিলড্রেন্স অ্যান্ড ফ্যামিলি ফিল্ম এট দ্য 79th ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস, যেটাকে বাফতা নামে বলা হয় শর্টকাটে। তো এই বাফতা অ্যাওয়ার্ডসের মধ্যে সবচেয়ে বেস্ট চিলড্রেন এবং ফ্যামিলি ফিল্ম, মানে বাচ্চা এবং বড়দের দেখার জন্য সবচেয়ে বেস্ট ফ্যামিলি ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে বং। এটা একটা মণিপুরি ল্যাঙ্গুয়েজ ফিল্ম। তারপর গোল্ডেন টিচার অ্যাওয়ার্ড, গোল্ডেন টিচার প্রাইজ ফর ট্রান্সফর্মিং এডুকেশন, এটি পেয়েছে রাভেল নেগি। ইনি এডুকেশনের জন্য, কোয়ালিটি এডুকেশনের জন্য কাজ করেছেন। ইন হিজ ফার্স্ট গ্রামি এট দ্য এজ অফ 90। তো গ্রামি অ্যাওয়ার্ডস যেটা উনি দালাই লামা যে উনি পেয়েছেন গ্রামি অ্যাওয়ার্ডসটা, যেটা ইয়ের জন্য দেওয়া হয়, গান টান এগুলোর জন্য। তো ওনার একটা অ্যালবাম ছিল মেডিটেশন, ওইটার জন্য ওনাকে এই প্রাইজটা দেওয়া হয়েছে। দ্য স্পিকার অফ দ্য নেসেট মেডেল, যেটা ইসরায়েলের হাইয়েস্ট পার্লামেন্টারি অনার, ওটা পেয়েছেন নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার। তারপর আমরা গভর্নমেন্ট স্কিমস দেখি কি কি আছে। তো প্রথম স্কিম হচ্ছে মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা। মুখ্যমন্ত্রী গ্রামোত্থান যোজনা গুজরাট, এটা গুজরাট লঞ্চ করেছে। এইম টু রিডিউস দ্য ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ বিটুইন ভিলেজেস অ্যান্ড সিটিস। তো ভিলেজ আর সিটির মধ্যে যে কাঠামোগত ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে, ওটা কম করার জন্য এটা লঞ্চ করা হয়েছে। তারপর লাখপতি বিত্তীয় যোজনা, লাখপতি বিত্তীয় যোজনা দিল্লি গভর্নমেন্ট লঞ্চ করেছে টু রিডিউস স্কুল ড্রপ আউট এমাং গার্লস ফ্রম ইকোনমিক্যালি উইকার ফ্যামিলিজ। মানে স্কুল ড্রপ আউট, যে মেয়েদের ক্ষেত্রে যে স্কুল ড্রপ আউট, ওরা স্কুল কিছুদিন গিয়ে আর যায় না, ওইটা কম করার জন্য দিল্লি গভর্নমেন্ট লঞ্চ করেছে লাখপতি বিত্তীয় যোজনা। পিএম রাহাত, এটার ফুল ফর্ম হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হসপিটালাইজেশন অ্যান্ড এশোর্ড ট্রিটমেন্ট। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে। এটার মাধ্যমে প্রোভাইডস ইমিডিয়েট ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট টু রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম। রোড অ্যাক্সিডেন্ট করে যদি রাস্তায় গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করে কেউ ট্রিটমেন্ট নেয়, তো ওই ক্ষেত্রে ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট হবে। তারপর স্ত্রী সুরক্ষা স্কিম,
স্ত্রী সুরক্ষা স্কিম কেরালা গভর্নমেন্ট লঞ্চ করেছে টু প্রোভাইড এ মান্থলি পেনশন অফ 1000 রুপিস টু আনএমপ্লয়েড উমেন অ্যান্ড ট্রান্স উমেন, মানে যারা এখনো কোনো কাজ করছে না, আনএমপ্লয়েড আছে, ওই মহিলা এবং ট্রান্স মহিলাদের 1000 টাকা করে মান্থলি পেনশন দেওয়া হবে। রাহাবির স্কিম দিল্লি গভর্নমেন্ট, এ ক্যাশ রিওয়ার্ড অফ 25,000 is given to anyone who ensures a seriously injured victim reaches a hospital or trauma center in time। কোনো মেডিকেল ইমার্জেন্সিতে যদি কাউকে হসপিটালে পৌঁছানো হয়, যে পৌঁছাবে তাকে 25,000 25,000 টাকা ক্যাশ রিওয়ার্ড দেওয়া হবে। বাংলা ইউবা সাথী বাংলা ইউবা সাথী এই স্কিমটা লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল। ইচ আনএমপ্লয়েড এলিজিবল ইউথ উইল রিসিভ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 1,500 পার মান্থ। তো আনএমপ্লয়েড যারা ইউথ আছে ওদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া হবে 1500 টাকা। বাংলা ইউবা সাথী স্কিম। সামিটস এন্ড কনফারেন্স, সামিটস মানে কোনো যদি কনফারেন্স বা সামিট হয়ে থাকে ওইগুলা। তো প্রথম সামিট যেটা হচ্ছে ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট 2024। ন্যাশনাল ক্রপ নিউট্রিশন সামিট 2024 কোথায় হচ্ছে মুম্বাইয়ে। থিম কি ছিল? কনভার্স, কোলাবোরেট এন্ড কো ক্রিয়েট। তারপর ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট, এটা কোথায় হচ্ছে? ভারত মান্দাপান, নিউ দিল্লি। এআই সামিট 2027, এটা সুইজারল্যান্ডে হবে, মানে আগামী যে 2027 এআই সামিট সুইজারল্যান্ডে হবে, আর এটা হোস্ট করবে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2026, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2024 কোথায় হচ্ছে? দুবাই। এটার থিম হচ্ছে শেপিং ফিউচার গভর্নমেন্টস। ব্রিক্স চেয়ারম্যানশিপ 2024 ব্রিক্সের চেয়ারম্যানশিপ নিয়েছে, রেগুলার মিটিং নিউ দিল্লিতে শুরু হয়েছে। তো ইন্ডিয়াতে যিনি ব্রিক্সের যে কনফারেন্সগুলো দেখাশোনা করবেন তাকে বলা হচ্ছে যে শেরপা বলা হয়, উনি হচ্ছেন সুধাকর দালেলা। তারপর ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে? ইন্ডিয়া ফার্স্ট টু অ্যাচিভ 100% ইন্স্যুরেন্স কভারেজ। তো আলওয়ার ডিস্ট্রিক্ট রাজস্থান যেটা ফার্স্ট হয়েছে টু অ্যাচিভ 100% ইন্স্যুরেন্স কভারেজ। 100% ইন্স্যুরেন্স কভারেজ দিয়ে আলওয়ার রাজস্থান ওটাকে কাভার করে দেওয়া হয়েছে, আর এটা ইন্স্যুরেন্স ফর অল 2047 রোডম্যাপের ক্ষেত্রে একটা ভালো অ্যাচিভমেন্ট। দ্য সুপ্রিম কোর্ট রুল দ্যাট দ্য রাইট টু মেনস্ট্রুয়াল হাইজিন ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ আর্টিকেল 21 অফ কনস্টিটিউশন। তো মেনস্ট্রুয়াল হাইজিন এটা আর্টিকেল 21 এর ইন্টিগ্রাল পার্ট হিসাবে একটা মানে ফান্ডামেন্টাল রাইট হিসাবে ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট। 16 ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেশন, তো 16 ফাইন্যান্স কমিশন চেয়ার করছেন অরবিন্দ পাঙ্গারিয়া। তো এটা রিকমেন্ডেড 41% শেয়ার ফর স্টেটস আউট অফ সেন্ট্রাল ট্যাক্সেস। তো সেন্ট্রাল ট্যাক্সের 41% রাজ্যগুলোকে দেওয়া হবে। ইন্ডিয়াস ফার্স্ট কোঅপারেটিভ বেসড রাইড হেলিং প্ল্যাটফর্ম, তো ভারত ট্যাক্সি বলে একটা অ্যাপ বা প্ল্যাটফর্ম লঞ্চ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেটা ওলা উবেরের একটা কম্পিটিটর। তো এই ক্ষেত্রে এখানে কোনো কমিশন যে ভারত ট্যাক্সির মধ্যে যারা ড্রাইভ করবে কোনো কমিশন দিয়ে ক্ষেত্রে প্রাইস যেমন কোনো কাস্টমারের ক্ষেত্রে প্রাইসটাও বাড়বে না। তারপর হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট সেক্টর হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইন। তো প্রাইভেট সেক্টর হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন এটা সেট আপ হয়েছে বেমাগাল, কর্ণাটকা। তো ইনোগ্রেট করেছেন নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল ম্যাক্রন। আদমপুর এয়ারপোর্ট ইন পাঞ্জাব উইল বি রিনেমড এস শ্রী গুরু রবিদাস জি এয়ারপোর্ট। তো আদমপুর এয়ারপোর্ট পাঞ্জাব উইল বি রিনেমড এস শ্রী গুরু রবিদাস জি এয়ারপোর্ট। দ্য ইউনিয়ন ক্যাবিনেট চেয়ার বাই নরেন্দ্র মোদী অ্যাপ্রুভড রিনেমিং কেরালা টু কেরালাম। তো কেরালার নতুন নাম কেরালাম করা হচ্ছে, আর এটা পসিবল হচ্ছে আর্টিকেল 3 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের রুল অনুযায়ী। দ্য ন্যাশনাল কাউ কালচার মিউজিয়াম উইল বি সেট আপ ইন মথুরা, উত্তরপ্রদেশ, এটা ইম্পর্টেন্ট। মোরান ইন আসাম, ডিব্রুগড় ডিস্ট্রিক্ট, এখানে ফার্স্ট ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি করা হয়েছে নর্থ ইস্টে, আর যেটা 4.2 কিলোমিটার লং একটা এয়ার স্ট্রিপ বানানো হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাহায্যে। নর্থ ইস্ট ফেস্টিভ্যাল অফ রাইস গ্রেইনস অফ হেরিটেজ, এটা হোস্ট করবে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডে এই ফেস্টিভ্যালটা হবে। রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল 2026, রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল 2026, রুসোমা ভিলেজ, এটা হচ্ছে নাগাল্যান্ডে। তো এই ফেস্টিভ্যালটা ওইখানে রুসোমা ভিলেজে হবে নাগাল্যান্ডে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া had set the primary goal of making the country malnutrition free by 2025, under which the Poshan Abhiyan was launched. তো মালনিউট্রিশন যেগুলো খাওয়ার ক্ষেত্রে ভিটামিনস মিনারেলসের কম মাত্রা যায়, তো ওইগুলা মালনিউট্রিশন ফ্রি ভারতকে করা হবে বাই 2025। সালেম সাগো ফ্রম সালেম তামিলনাড়ু রিসিভড জিআই ট্যাগ। তো জিআই ট্যাগ পেয়েছে সালেম সাগো কোথা থেকে? তামিলনাড়ু থেকে। পাটনা বার্ড সেঞ্চুয়ারি অ্যান্ড চারিদান্ড ওয়েটল্যান্ড রিজার্ভ এডেড টু রামসার লিস্ট। তো রামসার কনজারভেশনের
ক্ষেত্রে রামসার সাইটে নতুন দুটো লোকেশন এড হয়েছে, পাটনা বার্ড সেঞ্চুয়ারি উত্তরপ্রদেশের, চারিধাম ওয়েটল্যান্ড রিজার্ভ গুজরাটের। তো টোটাল ভারতের রামসার সাইট গিয়েছে 98 98টা। তারপর ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে, পাকিস্তান আফগানিস্তান রিলেশন এসকালেট ইনটু ওপেন ওয়ার। তো পাকিস্তান আফগানিস্তানের মধ্যে একটা বেজাল চলছে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যে বর্ডার কি নামে পরিচিত, তো এটা ডুরান্ড লাইন নামে পরিচিত। Spain announces a nationwide ban on social media for children below 6 years, becoming first country in Europe to do so. তো ইউরোপের মধ্যে কন্টিনেন্টে প্রথম দেশ হচ্ছে স্পেন, যে সোশ্যাল মিডিয়া ব্যান করেছে 16 বছরের নিচের শিশুদের জন্য। ইন্ডিয়া and Israel signed 16 moves to strengthen strategic partnership. এটা তো ইম্পর্টেন্ট না। ট্রপিক্যাল সাইক্লোন গেজানি মেড ল্যান্ডফল ইন ম্যাডাগাস্কার। তো ট্রপিক্যাল সাইক্লোন গেজানি, এটা মনে রাখতে হবে, যেটা ম্যাডাগাস্কারে ল্যান্ডফল করেছে। ইউনাইটেড নেশনস ডিক্লেয়ার্ড দ্য ইয়ার 2026 এস ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার্স। তো ইন্টারন্যাশনাল ইয়ার অফ ওমেন ফার্মার্স হিসাবে ডিক্লেয়ার করেছে 2026কে ইউনাইটেড নেশনস। নিয়ারলি 20% অফ দ্য ওয়ার্ল্ডস ওয়েল সাপ্লাই passes তো স্ট্রেট অফ হরমুজ। তো স্ট্রেট অফ হরমুজের একটা বেজাল চলছে, ইসরায়েল এবং ইরান এবং ইউএসএ নিয়ে একটা বেজাল চলছে, এখানে ওয়ার কাইন্ড অফ সিচুয়েশন। তো এটার জন্য স্ট্রেট অফ হরমুজে দিয়ে 20% মানে ভারত ওয়ার্ল্ডের 20% 20% ওই দিক দিয়ে পাস হয়, ওয়েল যে যায়। ডিফেন্সের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মিলান 2026 এই এক্সারসাইজটা মাল্টিলেটারাল এক্সারসাইজ, মানে অনেকগুলো কান্ট্রি এখানে পার্টিসিপেট করে, যেটা বিশাখাপত্তনমে হয়েছে এবং 70টা কান্ট্রি পার্টিসিপেট করেছে। ইন্ডিয়ান আর্মি এন্ড ইউনাইটেড স্টেটস পার্টিসিপেটেড ইন এক্সারসাইজ বজ্রপ্রহার। তো এক্সারসাইজ বজ্রপ্রহার কোন দুটি কান্ট্রির মধ্যে হয়, ইন্ডিয়ান আর্মি এবং ইউনাইটেড স্টেটস। ইন্ডিয়ান আর্মি বলতে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে। এক্সারসাইজ ধর্ম গার্ডিয়ান। তো এক্সারসাইজ ধর্ম গার্ডিয়ান এটা হয় ইন্ডিয়ান আর্মি মানে ভারত এবং জাপানের ফোর্সের সাথে। তারপর অপারেশন শাস্ত্র ওয়াজ লঞ্চ বাই দিল্লি পুলিশ লঞ্চ করেছে অপারেশন শাস্ত্র টু টার্গেট সোশ্যাল মিডিয়া পোস্ট শোয়িং ওয়েপন্স, অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ এবং ক্রিমিনাল ডমিনেন্স। সোশ্যাল মিডিয়াতে কেউ বন্দুক দেখিয়ে পোস্ট করলে বা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ কথাবার্তা বললে পোস্ট করলে ওটার জন্য অপারেশন শস্ত্র দিল্লি পুলিশ লঞ্চ করেছে। দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল began President Donald Trump dubbed Operation Epic Fury in Iran, striking military and nuclear targets. তো ইসরায়েল এবং ইউএস একটা অপারেশন এপিক ফিউরির নাম দিয়েছে ওরা অপারেশনটাকে, যেটার মধ্যে ওরা বিভিন্ন ওই ইরানের বিভিন্ন জায়গায় অ্যাটাক করছে। অপারেশন ডেমলিশমেন্ট ইজ অ্যান অ্যান্টি-নাক্সাল ইনিশিয়েটিভ বা ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্স। অপারেশন ডেমলিশমেন্ট কোন কান্ট্রি লঞ্চ করেছে? ইন্ডিয়া। আর স্পোর্টসের নিউজের মধ্যে হচ্ছে রঞ্জি ট্রফি 25-26 কে জিতেছে? জম্মু কাশ্মীর। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওমেন্স প্রিমিয়ার লিগ 2026 জিতেছে। কার্লোস আলকারাজ স্পেনের, উনি অস্ট্রেলিয়ান ওপেন 2026 এর মেন সিঙ্গেলস এই গেমে জিতেছেন এবং উমেন্স সিঙ্গেল জিতেছেন এলিনা রেবেকিনা। ম্যাগনাস কার্লসেন 2026 এফআইডি ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে। সার্ভিসেস অন দ্য 79 সন্তোষ ট্রফি। তো সন্তোষ ট্রফি যেটা ফুটবলের হয়, এটার ক্ষেত্রে সার্ভিসেস আমরা যে কম্বাইন্ড সার্ভিস যে তাকে মিলিটারি সার্ভিসের ওরা জিতেছে। ইন্ডিয়া হ্যাভ ক্লিনসড আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টাইটেল ফর 6 টাইম। তো ইন্ডিয়া ইংল্যান্ডকে হারিয়ে আন্ডার 19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে, যেটা হয়েছিল জিম্বাবুয়েতে। আর অবিচুয়ারিতে হচ্ছে যে ইরানের যে একজন লিডার ছিলেন, হেড ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, এই ইউএস ইসরায়েলের অ্যাটাকের সময় উনি মারা গিয়েছেন। তারপর বুকস এন্ড অথর্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী দ্য ইটার্নাল স্টেটসম্যান। এই বুকটা লঞ্চ করেছেন ইউনিয়ন মিনিস্টার, মানে উনি অথর ছিলেন, লিখেছেন ইউনিয়ন মিনিস্টার বিজয় গোয়েল। দ্য সেইজ হু রিইমাজিনড হিন্দুইজম লিখেছেন ডক্টর শশী তরুর। 4 স্টার্স অফ ডেস্টিনি এটা অটোবায়োগ্রাফি, মানে নিজেই লিখেছেন মনোজ মুকুন্দ নারায়ণে। তারপর সায়েন্সের মধ্যে যেটা হচ্ছে আমরাবতী উইল হোস্ট ইন্ডিয়াস ফার্স্ট কোয়ান্টাম ভ্যালি। তো আমরাবতীর মধ্যে আমরাবতী যেটা মহারাষ্ট্রের মধ্যে আছে, ওইখানে ইন্ডিয়ার ফার্স্ট কোয়ান্টাম টেকনোলজির উপরে রিসার্চ করার জন্য একটা R&D বা হাব তৈরি করা হবে। ইন্ডিয়ান আর্মি এন্ড ইউনাইটেড স্টেটস পার্টিসিপেট ইন এক্সারসাইজ পদ্ধতি, ওটা তো আগেই ছিল, ওখানে চলে এসছে এবার। ঠিক আছে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট ডেজ কি কি দিন আছে যেগুলো বানানো হয়। তো এটার মধ্যে আছে ফেব্রুয়ারি 1 তারিখ ফেব্রুয়ারির ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, ফেব্রুয়ারি 2 তারিখ ওয়ার্ল্ড ওয়েটল্যান্ডস ডে। এটার থিম এখানে দেওয়া আছে ওয়েটল্যান্ডস অ্যান্ড ট্রেডিশনাল নলেজ সেলিব্রেটিং কালচারাল হেরিটেজ। তো এগুলো তো বাংলা হয় না, এভাবে মনে রাখতে হবে।
ফেব্রুয়ারি 4 হচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। ফেব্রুয়ারি 11 হচ্ছে ওয়ার্ল্ড ইউনানি ডে। তো এটা কেন মানানো হয়? দ্য বার্থ অ্যানিভার্সারি অফ হাকিম আজমাল খান, যিনি একজন ইউনানির স্কলার ছিলেন, মানে ইউনানি মেডিসিন উনি পড়াশোনা করতেন। ওনার বার্থ অ্যানিভার্সারির জন্য এটা ফেব্রুয়ারি 11 মানানো হয়। ফেব্রুয়ারি 13 ন্যাশনাল ওমেন্স ডে, এটা মানানো হয় সরোজিনী নাইডুর বার্থ অ্যানিভার্সারি হিসাবে ন্যাশনাল ওমেন্স ডে ওই ডেটে মানানো হয়। ফেব্রুয়ারি 21 হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তারপরে ফেব্রুয়ারি 28 হচ্ছে ন্যাশনাল সায়েন্স ডে, এটার থিম হচ্ছে ওমেন ইন সায়েন্স ক্যাটালাইজিং বিকশিত ভারত। তো এটা সায়েন্স ডের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ফেব্রুয়ারি 28-এ সায়েন্স ডে কেন মানানো হয়? তো এটা ওই আমাদের যিনি রমন এফেক্ট ডিসকভারি করেছিলেন স্যার সিবি রমন 1928-এ, উনি 1930-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে। তারপর মানে এই ফেব্রুয়ারি 28 কে ইয়ে করা হয়, ওই ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে মানানো হয়। ফেব্রুয়ারি 28 এই তারিখে উনি রমন এফেক্টটা ডিসকভার করেছিলেন। তো এই ছিল আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। অনেক শর্টে কথা বলে, মানে শর্টে আমি শেষ করার চেষ্টা করেছি, এবং সবাই ভিডিওটা রিপিট করেও দেখবে, এবং পিডিএফ লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন করবে। আর সেকেন্ড তো হচ্ছে, যদি স্টাডি মেটেরিয়াল লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আগামী ভিডিওতে আমরা মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ইন শর্ট, যা যা ইম্পর্টেন্ট সবগুলো নিয়ে আসবো। তো থ্যাংক ইউ, আমাদের সাথে জুড়ে থাকবে।